জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেশ কিছুদিন ধরেই এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সেই সঙ্গে রাজনীতিবিদদের এই সফরে যুক্ত করা নিয়েও চলছে বিচার বিশ্লেষণ। তবে এবার সে ঘটনাকে ছাপিয়ে রাজনীতিবিদদের হেনস্থা করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। যদি ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রকাশ করা হয়েছে। এই ঘটনার আসলে নেপথ্যে কি সেই বিষয়টির উত্তর খুঁজতে চাই। দর্শক, আমি ফায়রাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম, এবারের যুক্তরাষ্ট্র সফর ঘিরে তো বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়েছে এবং নির্দিষ্ট ৩টি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই কেন বাছাই করা হলো সেটিও একটি প্রশ্ন। তবে সব আলোচনা ছাপিয়ে এবার আমরা দেখছি যে রাজনীতিবিদদের হেনস্থা করার ঘটনায় নানামুখী আলোচনা চলছে। বিষয়টিকে কিভাবে দেখছেন জোনায়েদ সাকি? ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। এটা তো একটা নিয়মিত সফর। সাধারণ পরিষদের অধিবেশনে তো বিভিন্ন দেশের রাষ্ট্রের প্রতিনিধিরা, সরকার প্রধানরা যোগ দেন, প্রধান উপদেষ্টাও যোগ দিয়েছেন, সাথে রাজনৈতিক দলগুলোকে তারা সঙ্গে নিয়েছেন। যেটা আসলে প্রথম বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক দল বাছাই কিংবা এটাকে আরও প্রতিনিধিত্বমূলক করা, সেটা নিয়ে আলোচনা আছে। সেই বিষয়ে আমি আর খুব বিস্তারিত না যাই। মানে সরকারের একটা এই ধরনের শ্রেণী বিভাজন সেটা কাজ করে, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, অপর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা আছে। আর রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা মানে আমাদের কাছে মনে হয়েছে যে এই সরকার যেহেতু আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সমর্থনেই গড়ে উঠেছে, কাজেই সরকারের নিজস্ব যেহেতু কোনো দল নেই, তারা তাদের যে আন্দোলন এবং সমর্থনকারী এই জায়গাটাকে উপস্থিত করতে চেয়েছেন। বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে, আত্মত্যাগ হয়েছে অসংখ্য, এবং তার উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে। সেইটার একটা প্রতিনিধিত্বমূলক জায়গা নেওয়ার জন্য এই সরকার এবং সরকারের সাথে যারা সমর্থনকারী দলগুলো, তাদেরকে নিয়ে তারা যেতে চেয়েছেন। কিন্তু সেইখানেই আবার ওই প্রসঙ্গটা বলি যে আরো প্রতিনিধিত্বমূলক হতে পারত। সেখানে আন্তর্জাতিক কূটনীতির কোনো অংশ দেখছেন কিনা? আন্তর্জাতিক কূটনীতির অংশ আসলে মানে সেটা তো আসলে খুব যুক্তরাষ্ট্রে গিয়েই করতে হয় সবসময়, তা না। মানে নানাভাবেই সেটা তো চলছি। মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে অভ্যুত্থানের পরে বিচার, সংস্কার, নির্বাচন আমাদের গণতান্ত্রিক উত্তরণের প্রধান বিষয়গুলো হিসেবে সামনে এসছে, এবং সেইটা যাতে যথার্থভাবে সম্পন্ন হয়, সরকার এ বিষয়ে যে পথরেখা তৈরি করেছে সেটা যাতে সফল হয়, সেই দিকটা সরকারের অগ্রাধিকার থাকা উচিত, রাজনৈতিক দলগুলোর অগ্রাধিকার থাকা উচিত। সেটা সম্মিলিতভাবে যদি আন্তর্জাতিক ফোরামে উচ্চারিত হয়, তাহলে বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হবে। সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জনগণের মধ্যে যদি এই আকাঙ্ক্ষা অত্যন্ত দৃঢ় হয় এবং তারা একটা রোড ম্যাপ কিংবা একটা পথরেখা যদি খুব স্পষ্টভাবে সবাই ধারণ করেন, সেই ক্ষেত্রে অন্য ধরনের সম্ভাবনাগুলো যেগুলো নানাভাবেই আলোচিত হয়, নির্বাচন নিয়ে সংশয়, সময় মতো হবে কিনা, পরিস্থিতি থাকবে কিনা, সেই জায়গাগুলো অনেকাংশেই যাকে বলে নানাভাবেই দূরীভূত হয়ে যায়। আর পাশাপাশি একটা জায়গা তো আছেই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন বিচার, সংস্কার, নির্বাচন নিয়ে একটা ঐকমত্য আছে, আবার কতগুলো বিষয়ে এখনো অনৈক্য আছে। যেমন সংস্কারের প্রশ্নে, সংস্কার নিয়ে আমরা একটা জায়গায় পৌঁছেছি যে কোন কোন বিষয়গুলোর আমরা একমত হয়েছি, আবার অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের নোট অফ ডিসেন্ট আছে। এই সব মিলিয়ে একটা জাতীয় সনদ তৈরি হয়েছে, জুলাই জাতীয় সনদ। সেই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো অনৈক্য আছে। কাজেই মানে সেই ঐক্য তৈরি করার জন্য সময় বাড়ানো হয়েছে 15ই অক্টোবর পর্যন্ত, এবং আমরা নিজেরা, আমাদের দল, আমাদের জোট, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, আমরা মনে করেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা দরকার।
আমরা নিজেরা সেই উদ্যোগ নিয়ে আলাপ আলোচনার প্রক্রিয়া আছে। আমরা মনে করি অপরাপর দলগুলো তাদের দায়িত্বের জায়গা থেকে তারা এই আলাপ আলোচনা করবেন এবং আমরা 15ই অক্টোবরের মধ্যেই একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারবো, যেটার মধ্য দিয়ে যে ধরনের সংশয়গুলো তৈরি হয়েছে সেগুলো অনেকটাই দূরীভূত হবে। ফলে ওই জায়গাটা ইনফর্মালি 3টা দলের নেতৃত্ব সেখানে উপস্থিত আছেন এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বরা উপস্থিত আছেন। কাজেই তাদের নিজেদের মধ্যেও এই সুযোগে অনেকটা কথা হবে। সরকার প্রধান নিজে আছেন, সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ উপদেষ্টারা আছেন, অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন। কাজেই সবাই মিলে এই বিষয়গুলো একটা কতটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারেন সেটাও এই বিষয়ের সাইডলাইনে একটা গুরুত্বপূর্ণ জায়গা পাবে। এর বাইরে যেটা ঘটেছে আজকে আমরা দেখলাম যে রাজনৈতিক নেতৃত্ব নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে হেনস্থা করা হয়েছে। এমনকি বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিও নানা ধরনের কটুবাক্য বিভিন্ন দিক থেকে এসছে। এটা আসলে সরকারের দিক থেকে, যেহেতু এর আগেও ঘটনাগুলো ঘটেছে, আমরা বেশ কয়েকজন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ব্যাপারে বিভিন্ন বিদেশ সফরের সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগের লোকজন তারা নানাভাবে তাদের প্রতি গালাগালি কিংবা নানা ধরনের হেনস্থা করার চেষ্টা করছেন। সুতরাং এই দিক থেকেও তাদের আগে থেকে প্রস্তুতি থাকা দরকার ছিল, এমনকি দলগুলোরও প্রস্তুতি থাকা দরকার ছিল। কেন ওখানে তো কেবল আওয়ামী লীগই নেই, প্রবাসী বাঙালিদের মধ্যে বিরাট অংশ আছে যারা অভ্যুত্থানের সমর্থক, যারা অভ্যুত্থানের অংশ নিয়েছেন, প্রবাস থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দলগুলোর সাথেও সংশ্লিষ্ট অনেক মানুষরা সেখানে ছিলেন। ফলে দলের অন্যতম প্রধান নেতৃত্বরা সেখানে যাচ্ছেন, সেই দিক থেকে তাদের দিক থেকেও তাদের সমর্থকদের একটা প্রস্তুতি থাকা দরকার ছিল, যেটা হয়তো এই ধরনের হেনস্থার ব্যাপারটা হয়তো এইভাবে নাও ঘটতে পারত, এড়ানো যেত। তো সেই জায়গাটাও হয়তো তারা ভাবেননি যে এরকম প্রস্তুতি নিয়ে কেউ করছে, সে কারণে এই ধরনের সুযোগ হয়েছে। কিন্তু এই ধরনের হেনস্থা করে বাংলাদেশে যে একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড, দীর্ঘদিন ধরে মানুষকে গুম খুন অত্যাচার করে লুটপাট করে ভোট ছাড়া একটা জবরদস্তি সরকার ক্ষমতায় ছিল এবং তারপরে তারা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। তারপরে তারা জনরোষে বিরাট গণ অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তারা বিদেশে গিয়ে যে কাজগুলো করছে সেটা আসলে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত লজ্জাকর। এবং বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে যাচ্ছে কিনা? সংকটে পড়ার কিছু নেই। বাংলাদেশের এই ধরনের ঘটনাগুলো এর আগেও আসলে ঘটেছে। কাজেই খুব বড় আকারের সংকটের জায়গা তৈরি হবে বলে আমাদের কাছে মনে হয় না। কিন্তু এই যে চেষ্টাটা আসলে দেখিয়ে দিচ্ছে যে একটা রাজনৈতিক দল, তাদের ন্যূনতম কোনো আত্মসমালোচনা অনুশোচনা কোনো কিছুই নেই এবং তারা যেভাবে জবরদস্তি করে ক্ষমতায় থেকেছে সেটাই তারা আবারও একইভাবে অব্যাহত রাখতে চাইছে। ধন্যবাদ জানাচ্ছি জোনায়েসাকে। দর্শক, জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্টুডিওতে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যেমনটি বলছিলাম, নিউ ইয়র্কে বিএনপি এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি বিবৃতিতে জানিয়েছেন যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। জানতে চাই যে এই নিরাপত্তা ব্যর্থতার দায় আসলে কার? একটু বলার আগে, এই ঘটনাটার, এই যে হামলা হেনস্থার ঘটনা, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানিয়ে রাখি। ধন্যবাদ আপনাকে। সরকারের তরফ থেকে নিন্দা জানানো হয়েছে, দুঃখ প্রকাশ করা হয়েছে নাকি? দুঃখ প্রকাশ করা হয়েছে। দুঃখ প্রকাশটা খুবই সঙ্গত, করা উচিত ছিল এবং তারা করেছেনও। সেটা হচ্ছে সরকারের সাথে যারা সফর সঙ্গী যারা যাবেন, আমন্ত্রিত সফর সঙ্গী, যেটা জোনায়েসাকে যেটা বললেন সেটা হচ্ছে যে আপনার যেহেতু সরকারটি নির্বাচিত সরকার না এবং তাদের নিজস্ব কোনো রাজনৈতিক দলও নেই, আমরা ইতিপূর্বে যেটা দেখেছি সেটা হচ্ছে যে রাজনৈতিক সরকার যখন তারা এই ধরনের সফরে যেতেন, বিশেষ করে জাতিসংঘের মতো সাধারণ পরিষদের অধিবেশনে যখন তারা যেতেন, সেখানে সরকার প্রধানের সাথে দলীয় নেতৃবর্গ অনেকে যেতেন। এটা মোটামুটি একটা ঐতিহ্য ছিল বা ধারাবাহিক চর্চা ছিল, যেটাই বলেন না কেন। তো সেই বিবেচনায় যেহেতু সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই, এই গণঅভ্যুত্থানের
ফলশ্রুতিতে জনগণের আকাঙ্ক্ষার মধ্যেই তো এই সরকারটি প্রতিষ্ঠিত। সুতরাং এই সরকারের সাথে গণঅভ্যুত্থানের অংশীদার যারা, তাদের কেউ কেউ এই সফরে শরিক হয়েছেন বা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেক্ষেত্রে সরকারের উচিত ছিল, সরকারের জানার কথা ছিল, অনুভব করার কথা ছিল, সেটা হচ্ছে এই জাতীয় কর্মসূচিতে সরকার প্রধান এবং অন্যরা যারা যাবেন তারা পতিত স্বৈরাচারের এজেন্টদের, তাদের দোসরদের কাছ থেকে এক ধরনের বাধা অথবা এক ধরনের আপনার কি বলে নেতিবাচকতার শিকার হবেন, আমি যদি খুব পোলাইটলি যদি কথাটা যদি বলি। কারণটা হচ্ছে যে আমরা কিছুদিন আগেই দেখলাম যে সরকারের একজন উপদেষ্টা, যিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রদের প্রতিনিধিদের একটি অংশ, কারণ আমি এই কথাটা বারবার একটি অংশ এই কারণে বলি যে গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের নানা দলের অনুসারীরাই অংশ নিয়েছিলেন। তো সেখানে এবং সেই সমস্ত ছাত্ররা তাদের নিজস্ব সংগঠনে ফিরে গিয়েছেন। আর যারা যাননি তাদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি এখনো আছেন। তাদের একজন তথ্য উপদেষ্টা, তিনি বোধহয় আমেরিকাতেই বোধহয় যুক্তরাজ্যে তিনি যুক্তরাজ্যে সফরে গিয়েছিলেন। সেখানে তিনি হেনস্থার সম্মুখীন হয়েছেন। সেটাকে আমরা সবাই নিন্দা জানিয়েছি। এই ঘটনারও আমরা সবাই নিন্দা জানায়, আমাদের দলের তরফ থেকে নিন্দা জানানো হয়েছে, সরকারের তরফ থেকে নিন্দা জানানো হয়েছে। কিন্তু এই ঘটনাটি তো প্রতিরোধ করা যেতে পারতো, অথবা এই ধরনের হেনস্থার মতো ঘটনা এড়ানো যেত। আমাদের তো ওখানে একটা দূতাবাস আছে, দূতাবাসটা তো বাংলাদেশের, সেখানে আমাদের কনসার্ন কর্মকর্তারা আছেন এবং আমার জানা মতে যুক্তরাষ্ট্রের মতন জায়গায় সেখানে আপনার আমাদের ডিফেন্স অ্যাটাচিও সেখানে আছেন, সম্ভবত এনএসএর প্রতিনিধিও সেখানে আছেন, থাকার কথা। আচ্ছা, তো তাহলে তারা কি বিষয়টা অনুমান করেন? আমাদের প্রেস উইংও আছে সেখানে, আমাদের কনসুলেটের লোকবল একেবারে কম না, মানে সুতরাং তাদের এক ধরনের অনুমান করা উচিত ছিল এবং এটা প্রতিরোধ করা, এটা ঠেকানোর জন্য কি কি করার দরকার ছিল সে ব্যাপারে সরকারের সাথে তাদের কনসালটেশন করা উচিত ছিল। আমি বলছি ওখানকার লোকদের, এইখান থেকে যারা গিয়েছেন তাদের তো নিজস্ব অবশ্যই তাদের মানসিক প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি সব কিছুই নেওয়া উচিত ছিল, তাই না? অ্যাট দ্য সেম টাইম আমাদের লোকাল কনসুলেটের তাদের তরফ থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। একটা সমন্বয়হীনতা ছিল এবং এটার জন্য দায় কেউ এড়াতে পারে না। কিন্তু ডক্টর আসাদুজ্জামান রিপন, আমরা একটা ভিডিওতে যেমনটি দেখছিলাম যে স্যার আমরা আছি, আমাদের জামায়াত শিবিরের লোকজন এখানে আছে, চিন্তার কোনো কারণ নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এভাবে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখেন এবং গাড়িতে উঠিয়ে দেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। বিএনপির লোকজন কি ছিল না নিউ ইয়র্কে? আমি দেখলাম যে বিএনপির লোকেরাও ছিলেন। কোথায় ছিলেন তারা? ভিন্ন গেটে, ভিন্ন জায়গায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে তারা অবহিত ছিলেন না যে আমাদের পার্টির মহাসচিব এবং এনসিপির নেতৃবর্গ তারা কোন দিক থেকে তারা আসছেন। এটার একটা বলা যেতে পারে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, আমি এটা বলতে চাই। তবে তার চেয়ে আমি যে কথাটি বলতে চাই যে আমাদের পার্টির মহাসচিবকে আমি ধন্যবাদ জানাতে চাই। তিনি তার সম্মুখে যে অপ্রীতিকর পরিস্থিতি পতিত স্বৈরাচারের লোকজন করেছে, ওই ধরনের একটি প্রেক্ষাপটে বিএনপির মহাসচিবের সবচেয়ে দায়িত্বশীল যে ভূমিকাটি ছিল সেই ভূমিকাটি তিনি পালন করেছেন। অর্থাৎ এনসিপির যিনি সদস্য সচিব আক্তার, আমাদের খুবই স্নেহভাজন, এবং আরেকটি মেয়ে ওখানে ডাক্তার তাসনিম জারা, তাদেরকে তিনি ফেলে তিনি অন্য কোনো জায়গায় এখানে নিরাপত্তা বলে, বিএনপি কি একটা ভেসে আসা দল নাকি, অন্যদের নিরাপত্তা বলের মধ্যে যেতে হবে কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমি খুব স্ট্রেইট যে কথাটি বলতে চাই, যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আমাদের মহাসচিবদের সামনে যে ধরনের আচরণ, যে অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছেন, আমরা কিন্তু তাদেরকে চিহ্নিত করেছি। তারা কিন্তু আইডেন্টিফাইড, খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। তারা যদি মনে করেন যে যুক্তরাষ্ট্রের জায়গায় থেকে এগুলো কিছু কিছু লোকজন আছে যে অবৈধভাবে আছে, তারা এই সমস্ত কর্মকাণ্ড করে তারা আপনার ওখানে থেকে যাওয়ার একটা সুযোগ সুবিধা পাবেন, এই জাতীয় কিছু লোকজনকে তারা হায়ার করেছে এবং ওখানটা নিউসেন্স ক্রিয়েট করার মধ্য দিয়ে তারা অনেকেই সেখানে পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়ার একটা ধান্দা ফিকির করছেন। সেটার একটা আপনার রিহার্সেল বলা যেতে পারে।
কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বিএনপির তরফ থেকে বলতে চাই যে এই ঘটনার কিন্তু খেসারত তাদেরকে রাজনৈতিকভাবেই দিতে হবে। তাদের যে সমস্ত চেলা চামুন্ডার এখন পর্যন্ত যে সমস্ত পরিত্যক্ত যে সমস্ত মালেরা বাংলাদেশে আছে, তাদেরকে যদি এখন এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতা কর্মীরা অ্যাট দ্য সেম টাইম সাধারণ মানুষ যারা এই স্বৈরাচারকে যারা প্রতিরোধ করেছে, যারা ঝেঁটিয়ে বিদায় করেছে, বাকি ভগ্নাংশগুলোকে যদি ঝেঁটিয়ে বিদায় করে তখন কি হবে? এটা হিসাব করতে হবে যে বাংলাদেশের যেই জনগণ যারা একটা গণঅভ্যুত্থানের সূচনা করেছে, যারা একটা গণঅভ্যুত্থানকে সফল করেছে, সেই শক্তিকে অবমূল্যায়ন করার বিষয়টা আওয়ামী লীগ কিন্তু বড় মাপের কিন্তু পরীক্ষায় নেমেছে। এই পরীক্ষায় তাদের আরো খেসারত দিতে হবে, টোটালি ওয়াইপ আউট হয়ে যেতে হবে তাদেরকে। এটা তাদের মাথা রাখলে খুব ভালো হবে। আমি আবারও বিএনপি মহাসচিবকে অভিনন্দন জানাতে চাই। তার সফর সঙ্গীদের মধ্যে মানে এনসিপির যে দুজন প্রতিনিধি ছিলেন তাদেরকে তিনি ছেড়ে তিনি নিজে বেরিয়ে আসেননি, তাদেরকে আগলে রেখে সন্তান মানে সম মনে করে তাদেরকে আগলে রেখে তিনি তাদের সাথে নিয়ে বেরিয়েছেন। গোয়েন্দা সংস্থা তথ্য মতে জানা গেছে যে ইতিমধ্যে আওয়ামী লীগ স্লিপার সেল গঠন করেছে, উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আসলে সেটি দমনে কতটা প্রস্তুতি রাখে, আমি সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, যেমনটি গোয়েন্দা সংস্থার তথ্য মতে জানা গেছে ইতিমধ্যে আওয়ামী লীগ স্লিপার সেল গঠন করেছে, যার উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। ইতিমধ্যে আমরা প্রায়ই দেখছি আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে। যদি দমনের কথা বলি, দমনে আসলে কতটুকু প্রস্তুতি আছে আইন শৃঙ্খলা বাহিনী? ধন্যবাদ আপনাকে। এক নম্বর হচ্ছে যে আমরা বারবার বলছিলাম প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সমস্ত আওয়ামী এজেন্টগুলো আছে, এগুলোকে এখন পর্যন্ত মানে চিহ্নিত করা গেছে, কিন্তু এদেরকে চাকরি থেকে সরানো হয়নি। তো সরকারের সমস্ত ইনফরমেশনগুলো ওদের মাধ্যমে পাস হয়ে যায় দিল্লিতে। তো তারপরে আপনি দেখবেন প্রতিটি থানাতে আওয়ামী লীগের লোকজন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, বাড়িঘরে থাকছে, যেগুলো আপনার গত 15 বছরে ভোট ডাকাতি করেছে, মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, দুর্বৃত্তপনা করেছে। তাদের বিরুদ্ধে কিছু মামলা টামলা থাকলেও পুলিশ কোনো অ্যাকশনে যাচ্ছে না। এবং অধিকাংশ জায়গাগুলোতে এবং আওয়ামী লীগের এই যে সমস্ত মানে চোর ডাকাতগুলো আছে, দুর্বৃত্তগুলো আছে, এই দুর্বৃত্তগুলো ধরা ছোঁয়ার বাইরে। ওই মানে আপনার পুলিশ ইনঅ্যাক্টিভ থাকার কারণে কখনো কখনো প্রশাসন ইনঅ্যাক্টিভ থাকছে। আপনি ছোট্ট একটা বিচ্যুতি আপনি যদি চিন্তা করেন, জনপ্রশাসনে সিনিয়র সেক্রেটারি হিসেবে একটা লোককে চুক্তিভিত্তিক নিয়োগ করেছে, তুগলকি কাজকর্ম করলো মুখলেসুর রহমান বলে একজন লোককে দিয়ে। লোকটা এমনি চুক্তিভিত্তিতে, তাকে ওখানে তার বিরুদ্ধে মানে অনেক অনেক অভিযোগ, দুর্নীতির অভিযোগ, ডিসি পোস্টিংয়ের দুর্নীতির অভিযোগ, নানান ধরনের অভিযোগটা কালবেলা পত্রিকাতে ছাপা হলো। তো আমি একটা টকশোতে বলেছিলাম, যদি পত্রিকাটি যদি মিথ্যা বলে থাকে তাহলে মানহানি মামলা করেন না কেন, সু করেন। তো সুও করেনি, কারণ ঘটনা তো সত্য। এবারও যেটা দেখলাম যে তাকে ওখান থেকে পদচ্যুত করা হলো বটে, তারপর তাকে ওখানে সরিয়ে তাকে দেওয়া হলো প্ল্যানিং কমিশনের মেম্বার করে। এখন আপনি চিন্তা করেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো একটা মানে মন্ত্রণালয়, সেখানে যে লোকটা সিনিয়র সেক্রেটারির দায়িত্ব পালন করছিল, সেটা চুক্তিভিত্তিক হোক আর চুক্তিভিত্তিক না হোক, সেই লোকটাকে যখন আপনি ওখানে এত বড় একটা মানে কি বলে একটা হাইলাইটেড মানে একটা জায়গায় তিনি দায়িত্ব পালন করছিলেন, তাকে যখন আপনি প্ল্যানিং কমিশনের মেম্বার করে দেবেন, ওই লোক কি বেতন ভাতা পাবে বটে, ওই লোক কি কাজ করবে নাকি? ও তো স্যাবোটেজ করবে, ওর চুক্তিটা ক্যান্সেল করলে তো হতো। তো এই যে দুর্বলতাগুলো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে মানে এত দুর্বলতা নিয়ে সরকার নির্বাচনটা কেমনে করবে। আমি খুবই খুবই চিন্তিত। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আপনাকে তো এই 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 লোকগুলোকে আগেই চিহ্নিত করা উচিত ছিল। এক, আমি বলতে চাচ্ছি যে আপনার এই যে মানে আপনার যেই আওয়ামী লীগের আমলে গত 15টি আমলে যে সমস্ত কর্মকর্তারা শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতা রাখতে সাহায্য করেছে, অর্থাৎ ভুয়া নির্বাচন আয়োজনের দায়িত্ব যারা নিয়েছিলেন, মানে আই ওয়ান্ট টু মিন যে যারা ডেপুটি কমিশনার, যারা পুলিশের এসপি ছিল, অর্থাৎ নির্বাচনের দায়িত্ব পালন করে যারা রিটার্নিং অফিসারের ভূমিকা পালন করেছে এবং এইগুলোকে যারা সহায়তা করেছে, সেই লোকগুলো
কেন আপনার মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকবে? সোশ্যাল মিডিয়াতে দেখলাম সেনাবাহিনীর একজন মেজর জেনারেলকে মানে তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি থেকে তাকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে রাষ্ট্রদূত হিসেবে। ওয়াই? তার কন্ট্রিবিউশনটা কি মানে ফরেন সার্ভিসে, ডিপ্লোমেসিতে তিনি কি করবেন, কেন, কোন বাধ্যবাধকতায়? আমরা আগে জানতাম যে মানে বিভিন্ন পলিটিক্যাল গভর্নমেন্টের আমলে কাউকে যদি মানে আপনার মানে গেলা যদি না যায় তখন উগরে ফেলার জন্য তাকে মানে ইয়ে করতে হবে, কি বলে, তাকে ফরেন সার্ভিসে অনেক সময় পাঠিয়ে দেওয়া হতো। এখনো কেন সেই রেওয়াজ থাকবে? এখনো তো সেই রেওয়াজ থাকার কোনো কারণ নেই। এই সমস্ত দুর্বলতার কারণে পতিত স্বৈরাচারের আমলে এই যে সমস্ত লোকেরা বাড়াবাড়ি করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, মানে মানে চুরি চামারিতে যাদের ভূমিকা ছিল, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি করার মধ্যে যাদের দায়িত্ব ছিল, তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ে ভুয়া প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা যারা মানে আপনার মানে ইয়ে করেছে, রাষ্ট্রকে লুণ্ঠন করেছে, এই সমস্ত করার মধ্য দিয়ে সেই লোকগুলোকে কেন আপনার ইয়ে করতে হবে, মানে পালতে পুষতে হবে? দেশের এত এত সিনিয়র সেক্রেটারি থাকার দরকারটা কি? একসময় তো শুধু সেক্রেটারি দিয়ে দেশ চলতো এবং ভালো চলতো, মানে এত বড় দুঃশাসন হতো না, মোটামুটি সুশাসন না হলেও মানে এইরকম মানে বলগাহীন দুঃশাসন তো সেখানে বড় একটি সংকট দেখছেন আপনি? না, আমি বলতে চাচ্ছি যে আপনার মানে এত কর্মকর্তা, মানে আপনি বলবেন যে তাহলে এত আওয়ামী লীগের আমলের এই সমস্ত যেগুলো রিটার্নিং অফিসার ছিল এই সমস্তদেরকে মানে সব বাদ দিলে চলবে কেমনে? এত এখন তো আসলে আপনার প্রয়োজনের তুলনায় তো আপনার প্রশাসনের সাইজ ঢাউস হয়ে গেছে। হাসিনা তো অনেকে খুশি করার জন্য মানে এটার আয়তন বাড়িয়েছে। আমরা আগে দেখেছি যে একটা সচিব, তারপর জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল অধিকাংশ মন্ত্রণালয় এডিশনাল সেক্রেটারি ছিল না, এখন এডিশনালের অভাব নাই, মানে প্রায় মানে হাফ এ ডজন এডিশনাল থাকে এক একটা মন্ত্রণালয়ে। ইউ ডোন্ট নিড। তো সুতরাং যে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল, যারা অবৈধ শাসনকে যারা সহযোগিতা করেছে, বাদ দেন না তাদেরকে, স্ট্রেট বাদ দেন। আপনার তো এমনি একটা ক্লোজ আছে, 25 বছর চাকরি হয়ে গেছে, বিদায় দেন, এগুলোকে বিদায় দেন। উল্টো সম্পদের হিসাব নেন যে এরা কি করে ফুলে ফেপে বনে উঠলো, এগুলো হিসাব নেন। তো কিছু তো আপনাকে দৃশ্যমান কাজ করতে হবে। এই দৃশ্যমান কাজ না করে যেই কাজগুলো তাদের করার দরকার না, যেই কাজগুলো তাদের প্রয়োজনে, সেই সমস্ত কাজ নিয়ে তারা ব্যস্ত। মানে আমার কথা, আপনার তো প্রধান দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন করা। এই নির্বাচন করতে আপনার কি কি কাজ? আপনার কাজ হচ্ছে প্রশাসনকে স্ট্রিমিং করা, আপনার কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে সাহায্য করা, আপনার কাজ হচ্ছে আপনার পুলিশের প্রতি যে জন আস্থাটা কমে গিয়েছিল সেই জায়গাটা ফিরিয়ে আনা। পুলিশ যে ট্রমার মধ্যে ছিল, কারণ অন্যায় অপকর্ম করেছে, ফলে মানে তারা অনেক ক্ষেত্রে তারা মানে পাবলিকের রোষের মধ্যে পড়েছে, সেই জায়গা থেকে তাদেরকে, এই ট্রমা থেকে তাদেরকে রেস্কিউ করা, কাউন্সেলিং করা এবং ভালো লোকজনকে আপনার মানে ইয়ে করা, কি বলে, বা মানে এমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে আসা। এই কাজগুলো তো খুব খুব করা দরকার। সেই কাজগুলো করা হচ্ছে না। আপনার ওই মানে অধিকাংশ জায়গায় আগের আমলের যে পোস্টিং, অনেক বাহিনীতে আগের আমলের যে পোস্টিংগুলো ছিল সেইগুলো তো বহাল তবিয়তে আছে। দ্য পিপল হু ক্রিয়েটেড আয়নাগর, হু ক্রিয়েটেড বিভিন্ন যে টর্চার সেলটেল বিভিন্ন বাহিনীতে যারা করেছিল, মোস্ট অফ দেম তারা খুবই মানে যার আনটাস্ট অবস্থার মধ্যে ছিল। তো ফলে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে বটে, জনগণের আকাঙ্ক্ষার বা প্রত্যাশাটা আকাশচুম্বী হয়েছে বটে, সেটা রাজনৈতিক নেতৃত্বের কাছে হয়েছে বটে, কিন্তু এটাকে বাস্তবায়ন করার জন্য যে টুলস, যে অ্যাপারেটাসটা আপনার লাগবে, রাষ্ট্রযন্ত্র, যে আপনার রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে তো আপনি এম্পাওয়ার করতে পারছেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। জুনেসকে গণঅভ্যুত্থানের পর বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা সামনে এসেছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা শঙ্কা প্রকাশ করলেন যে পতিত স্বৈরাচার নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে। নির্বাচন সামনে রেখে আবারও কি সহিংস পরিস্থিতির দিকে এগুচ্ছে দেশ? না, সেটা তো ধরেন নির্ভর করবে যে আমরা কিভাবে এই ধরনের তৎপরতা মোকাবেলা করছি। এটা ঠিক যে নির্বাচন বানচাল হয়ে গেলে শেখ হাসিনা যেভাবে তার মানে বক্তব্য দিচ্ছেন, তা থেকে বোঝা যায় যে শেখ হাসিনা এবং তার যারা কথা শোনেন আওয়ামী লীগের মধ্যে, তাদের একটা নির্দিষ্ট জায়গা আছে যে তারাই এখনো প্রধানমন্ত্রী। হ্যাঁ, এই পুরো জিনিসটাই অবৈধ একটা ষড়যন্ত্র ইত্যাদি। এখন নির্বাচন বানচাল হয়ে গেলে তাহলে তাদের কথাটাই মানে আরো বেশি পোক্ত হয়। একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটে গেলে তাদের এই সমস্ত বয়ান বলেন কিংবা এই সমস্ত যত রকম মানে জারিজুরি,
এগুলো আসলে আর কার্যকর থাকবে না। সেই দিক থেকে নির্বাচন বানচাল করাটা শেখ হাসিনার স্বার্থ, এবং এটা তাদের দেশি বিদেশি যে মিত্ররা আছে তাদেরও এই একই ধরনের কাজের সাথে তারা যুক্ত হয়ে যেতে পারেন। সুতরাং এই জায়গাটা থেকে স্যাবোটাজ বলেন, নানা ধরনের মানে বানচালের তৎপরতা বলেন, ষড়যন্ত্র বলেন, সেগুলো খুব অস্বাভাবিক নয়, এবং সেইটাকে মোকাবেলা করার জন্যই কিন্তু আমাদের একটা ন্যূনতম সমঝোতা, ন্যূনতম জাতীয় ঐকমত্য দরকার কারা আন্দোলনকারী শক্তির মধ্যে, এবং অবশ্যই অন্তর্বর্তী সরকারকে সেই জায়গাটা মানে সেইখানে একটা ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তো সেইটা করতে হবে, এবং এটার মধ্যে দিয়ে আমরা একটা অভ্যুত্থানে মানে আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে পারি, গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন করতে পারি। তো সেখানে ধরেন আন্দোলনকারী শক্তিসমূহকে এটা সতর্ক থাকতে হবে যে আমরা মানে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তো আবার থাকবেই, নির্বাচন আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে না, সবাই কিন্তু একদল হয়ে যাবে না, ফলে প্রতিদ্বন্দ্বিতাও থাকবে, কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বিতাটা যাতে ন্যূনতম সমঝোতা, ন্যূনতম ঐকমত্যকে ছাপিয়ে না চলে যায়, কারণ ওইটার সুযোগটা আবার গ্রহণ করবে কি বলে যে এই পতিত ফ্যাসিস্টরা। ফলে এই যে কোন প্রেক্ষাপটে আমরা আছি, প্রেক্ষাপটবিহীনভাবে কোনো কিছু বলা যায় না। মানে ধরেন গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তো এটা কি চিরকালের জন্য, সব সময়ের জন্য, সব প্রেক্ষাপটের জন্য একই রকম? তা না। এই যে এখন যে প্রেক্ষাপটে আছি, গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা এখনকার প্রেক্ষাপটে কীরকম হবে সেইটা আমাদেরকে মানে ঠিকঠাক করতে হবে। এই জায়গা থেকে আমাদের দেখা দরকার। এখন দেখুন মানে আওয়ামী লীগের চরিত্র, বিশেষত আওয়ামী লীগ যেভাবে অ্যাক্ট করছে তার ওই অংশের চরিত্র তো খুব স্পষ্ট। এটার দ্বারা হয়তো আওয়ামী লীগের লাখো মানে যে একসময় তাদের দল ছিল কিংবা সমর্থক ছিল তাদের সকলের ভূমিকা এরকমই কিনা জানি না, কিন্তু যেভাবে ধরেন তাসনিম জারার উপরে যে ভাষায় আক্রমণ করা হলো, একটা মানে এইটাই তো তাদের দৃষ্টিভঙ্গি, মানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, কিভাবে একটা ভার্বাল রীতিমতো অ্যাবিউজ করা কিংবা একটা অ্যাসল্ট করার মতো জায়গায় তারা গিয়েছে। এই ঘটনার পর আমরা দেখলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করলেন যে আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তারা রাজনীতি থেকে দায়ী হয়ে যাবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার এই অভিযোগ কেন, সে আলোচনায় ফিরবো। আবার বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দেশাত্ম থেকে রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। সুনয়সাকে যে আলোচনায় আমরা ছিলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে। কোনো সম্ভাবনা আছে কি আওয়ামী লীগ পুনর্বাসন হবার? না, আওয়ামী লীগের প্রশ্নটি তো একভাবে মানে ধরেন সরকারকে আমরা বলেছি বারবার যে এখন যেমন সরকার নিজের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যেহেতু বিচার প্রতিগ্রস্ত, বাধাগ্রস্ত করার কোনো যাতে সম্ভাবনা তারা না দেখাতে পারে। অন্যদিকে আওয়ামী লীগে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা এই গণহত্যায় ভূমিকা রেখেছেন তাদের তো বিচার হচ্ছেই, কিংবা বিচার আরও ত্বরান্বিত হতে হবে। আমরা পাশাপাশি বলেছি দল হিসেবে আওয়ামী লীগ বা অন্য দলগুলো তাদের দায় আছে কতটা, সেটাও বিচারের আওতায় আসা দরকার, এবং সেক্ষেত্রে সরকারের দিক থেকে এই কথাটা বলা হয়েছে যে দল হিসেবেও দায়ের বিষয়টি বিচারের আওতায় আনা হবে। এই প্রক্রিয়ায় আমাদের এগোনো দরকার। আমাদের মনে রাখা দরকার যে এই যে যেমন তারা উস্কাচ্ছে আর কি, মানে এই তাসনিম জারার উপরে কিংবা মানে গালাগালি কিংবা আখতারের উপরে আক্রমণ কিংবা ইভেন বিএনপি মহাসচিবের প্রতি কটূক্তি, এইটা এক ধরনের উস্কানি, যে উস্কানিতে তারাও মনে করে যে আমরাও অগণতান্ত্রিক পথে দমন পীড়নে যাব। সেইটা তাহলে তখন তারা নিজেদেরকে আবার ভিকটিম হিসেবে দেখাতে পারবে। আমাদের দেখানো দরকার যে তারা একটা গণহত্যা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, এবং সেইটার বিচার হচ্ছে, এবং আমরা গণতান্ত্রিক যে রীতিনীতি তার প্রতি আমরা দৃঢ়ভাবে আছি। সেই জায়গাটা অত্যন্ত পরিষ্কার থাকতে হবে, অর্থাৎ আপনার যে মেজর নীতিগত অবস্থান মানে সেইটা যাতে আপনার চালিকা শক্তি হয়, উস্কানির পা দিয়ে প্রতিক্রিয়ায় যাতে আমরা প্রবেশ না করি, এইটা একটা গুরুত্বপূর্ণ দিক। ফলে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নটা মানে এখন যত বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে, সুতরাং সেই দিক থেকে এখন রাজনৈতিকভাবে এই বক্তব্যগুলো আছে, বিভিন্ন দলকে অভিযুক্ত করছে, এবং মূলত এই মানে একদিক থেকে বলবো এই তিন দলেরই পারস্পরিক অভিযোগ আছে যে তারা আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে অথবা তারা আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিচ্ছে। এখানে অনেক ঘটনাগুলো ঘটছে, কিন্তু বিভিন্ন দলের ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মী অথবা যারা লুটপাট দুর্নীতিতে যুক্ত ছিল তারা টাকা পয়সা দিয়ে নানাভাবে একটা নিজেদের নিরাপত্তা খোঁজার চেষ্টা করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা তো আইনানুগ পদ্ধতি না,
পদ্ধতির জায়গাটা তো হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সেই জায়গাটাতে অভিযোগের জায়গাটা নিশ্চিতভাবে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। এখন যদি অভিযোগের মানে খড়গ তুলে তারপরে একটা চলে এক ধরনের আশ্রয় প্রশ্রয় অর্থের লেনদেন, তখন কিন্তু আবার ধীরে ধীরে ওই ন্যারেটিভটা দাঁড়াতে থাকবে যে দেখো এরাও একই কাজই করছে এবং এক ধরনের ভিকটিমের জায়গা তৈরি করা হবে। তো ভিকটিমহুড কিন্তু আমরা আমাদের দেশে দেখেছি কিভাবে এটা কাজ করে। তো আমরা যে কথাটাতে বলতে চাইবো যে আওয়ামী লীগ যে ধরনের তৎপরতা চালাবে সেটা নিয়ে রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করা দরকার। রাজনৈতিক সতর্কতাটা এই জায়গায় যে আমরা আমাদের নীতিগত অবস্থানে আছি এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং সেই ক্ষেত্রে যে সমস্ত অনেকের জায়গাগুলো আছে যেমন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কীভাবে আমরা আইনি বাধ্যবাধকতা তৈরি করতে পারি, কিভাবে আমরা আমাদের সংস্কারটাকে টেকসই করতে পারি, এই দুটো প্রশ্ন আমরা আলোচনা সমাধানের পথ খুঁজব। আমরা খোঁজা উচিত যে সমস্ত প্রশ্নে আমরা পূর্ণ সর্বসম্মত হয়েছি সেগুলো তো সবার জন্যই মানে বাধ্যতামূলক, সেটা যেমন অঙ্গীকারের দিক থেকে থাকা দরকার, আইনি বাধ্যবাধকতাও খোঁজা দরকার। অন্যদিকে যেসব প্রশ্ন আমাদের নোট অফ ডিসেন্ট কিংবা আপত্তি আছে কিংবা ভিন্নমত আছে, সেই ভিন্নমতের মীমাংসাটা জনগণ করবে। জনগণ নির্বাচনের মধ্যে দিয়ে যাদের বিজয়ী করবে সেই অনুযায়ী আমাদের ভিন্নমতের মীমাংসা করবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে পদগুলো আমরা বলছি, এই পদগুলো যদি আমরা ঠিক মতো নিতে পারি এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই এক জায়গায় যেতে পারি, নির্বাচনের পরিবেশ নানাভাবে বিঘ্নিত করার চেষ্টা হবে। আমরা ইতিমধ্যে বারবার প্রস্তাব দিচ্ছি যে সরকার নির্বাচন কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, বিশ্ব নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা মনিটরিং কমিটি, পরিবেশ মনিটরিং কমিটি হওয়া দরকার, যাতে করে কোথাও যদি একটা ঝামেলা হয় এখানে ইনফর্ম হবে, রাজনৈতিক দলগুলো একটা পদক্ষেপ নেবে, কেন্দ্র থেকে চাপ যাবে, তখন স্থানীয়ভাবে হবে কি যে ওরা আর এই কাজটা করার শক্তিটা পাবে না, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রশাসনও কিন্তু তখন একটা নিরপেক্ষ ভূমিকা পালন করার ক্ষেত্রে তারা তাদের ভূমিকাটা রাখতে পারবে। ফলে আমরা যে একটা সুষ্ঠু নির্বাচন করতে চাইছি এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কমিটমেন্ট হওয়া উচিত, কারণ এটাই বাংলাদেশের বড় সংকটের জায়গা এবং এই আস্থাটা যদি তৈরি হয় তাহলে গণতান্ত্রিক উত্তরণ সফল হবে অনেকটা এবং এই পথটাকে আমাদের কেউ রুখতে পারবে না। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছে বিএনপি জামায়াতের ভণ্ডামির কারণে দেশ নির্বাচনের দিকে এগোতে পারছে না। বিএনপি জামায়াতকে নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। পাটোয়ারিকে? নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক। ও আচ্ছা, তো আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ একটা রাজনৈতিক দল হিসেবে ওটা এখন পর্যন্ত নিবন্ধনই পায়নি, ওর মার্কা নাই, নিবন্ধন নাই। তো ওখানকার কে কি বললো এটা নিয়ে আলোচনা না করে আমরা বোধহয় অন্যদিকে আগাই, মানে এটা মানে পজিটিভ। আমি অন্য একটা প্রশ্ন করি আপনাকে। প্রতীকের কথা বলছিলেন, শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, জানিয়েছে ইসি সচিব। এ বিষয়ে এনসিপি কে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা দেখে নেবেন বলে জানিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। এ বিষয়ে মন্তব্য করতে চাইবেন কি? আবারও তো একই কথা, একটা মানে একই কথা বলতে হবে যে এইসব এদেরকে নিয়ে কি বলবো। মার্কা আগে আসুক এক, আর মার্কা কিভাবে আসতে হয় সেটা তো জানতে হয়। নির্বাচনী আইন অনুযায়ী হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা আপনার মানে সেটস অফ সিম্বল থাকে। আপনার অপশন হচ্ছে আপনি যখন পলিটিক্যাল পার্টি হিসেবে যখন আপনি আবেদন করবেন তখন আপনার দায়িত্ব হচ্ছে যে এর মধ্য থেকে আপনাকে বাছাই করতে হবে, তাই না? এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি একটা আবেদন করেন তো ন্যাচারালি ইলেকশন কমিশন তার আইন অনুযায়ী এটাকে নাকচ করে দেবে, তখন আপনি উচ্চ আদালতের কাছে যেতে পারেন। কিন্তু ইলেকশন কমিশন তো তার যে পরিধি, তার পরিধির বাইরে তো যেতে পারবে না। তারা তো কতগুলো মার্কা ইনক্লুড করেছে, ওই ইনক্লুশনের মধ্যে তাহলে আরেকটি মার্কাকে ইনক্লুড করতে হবে। তো ওটা তো মানে ইলেকশন কমিশন তো সেটা পারছে না। তো যদি না পারে তাহলে উচ্চ আদালতে যেতে পারে। কিন্তু নির্বাচন কিভাবে অনুষ্ঠিত দেখে দেব? তো নির্বাচনের বাবারে দুটো নির্বাচনে তো অংশ নিলে, ডাকসু এবং জাকসুতে, কয় ভোট পাইছো? বাংলা কথা, একটু হুঁশে থাকার কথা না? ডাকসু জাকসু দিয়ে কি জাতীয় নির্বাচন করা যায়? ওরা তো জাতির কাছে এখনো যায়নি, ওরা তো গেছে শুধুমাত্র ছাত্রদের কাছে। ওরা নিজেরও বছর খানিক আগে ছাত্র ছিল, ক্যাম্পাসে ছিল, সেখানে তাদের অবস্থানটা হচ্ছে এই। এখনো তো জাতীয় প্রেক্ষাপটে সেই জায়গায় মোকাবেলাই করেনি। এদের যেটা উচিত হবে কি আসলে মানে হুঁশে আসতে হবে, রাজনীতির বাস্তবতা বুঝতে হবে। রাজনীতির বাস্তবতা না বুঝে যদি আপনার মানে কি বলে সাইজের চেয়ে যদি বড় কথা বলে ফেলে তখন তো মানুষ তো এটাকে হাসবে এগুলো নিয়ে।
তাই না? আইন জানতে হবে, 1। 2 নম্বর, পলিটিক্সটাকে কিভাবে মানে আগাতে হবে সেটা তাদের জানতে হবে। যেমন এতদিন বলেছে, কি জন্য বলতো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই আজ পর্যন্ত নতুন রাজনৈতিক বন্দোবস্তের 3 প্যারাও দিতে পারে নাই জাতির সামনে। দেওয়া উচিত তো, হয়তো মার্কা পাওয়ার পরে হয়তো দেবে, তাই না? এগুলো মানে কথায় কথায় টকশোতে, তারপরে মানে বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম, কথাগুলো শুনতে ভালো লাগে, বাট এটা ইলাবোরেট করে নাই হোয়াট ইজ নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এগুলো তো বলতে হবে, মানুষকে জানাতে হবে। বাট আমি তাদের রাজনৈতিক সফলতা এই কারণে কামনা করি, দেশে আসলে আরো অনেকগুলো রাজনৈতিক দল হওয়া উচিত জনগণের উপর ভিত্তি করে। তাতে হবে কি, সরকার যেই থাকুক না কেন, সরকারকে আপনি চাপে রাখতে পারবেন, সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারবেন। এখন যদি ঢাল নাই, তলোয়ার নাই, তখন নিধিরাম সর্দার তো এই নিধিরাম সর্দারের তো কেউ মানবে না। এটা হলো দ্যাট দ্য থিং। তাহলে আগে ঢাল তলোয়ার ঠিক রাখতে হবে, তো নিজেদের সাংগঠনিক শক্তি সৃষ্টি করতে হবে, এবং সেই জনগণকে তার পলিটিক্সটাকে কনভিন্স করতে হবে। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে একটা প্রশ্ন রাখতে চাই, ছোট্ট করে শুনবো। ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়ে বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। দিনভর আমরা দেখেছি সেটি নিয়ে, সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে নানামুখী বিতর্ক চলছে। বিএনপির তরফ থেকেও জানানো হয়েছে বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু ভারতের পত্রিকা আসলে বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারটি কি উদ্দেশ্যে ভুলভাবে উপস্থাপন করবে? করতেই পারে। এখানে মানে ভারতকে কি আপনি একটা মিত্র রাষ্ট্র মনে করেন নাকি? কারণগুলো জানতে চাই। মিত্র রাষ্ট্র মনে করার তো কোনো কারণ নাই। বাংলাদেশে একটা সরকার ছিল, যেটা একটা অবৈধ সরকার ছিল, একটা নির্বাচন ছাড়া একটা সরকার ছিল, সেই সরকারকে তিনি ইনস্টল করে সেই সরকারটাকে মেনটেনেন্স করে তো ভারতই রাখতো এই দেশে। এবং এখন এই যে এই স্বৈরাচার পালিয়ে তো সে মানে ওই ভারতেই আশ্রয় নিয়েছে। সুতরাং ভারত তো আমাদের দেশের এই গণঅভ্যুত্থানটাকে এখন পর্যন্ত মেনে নিতে পারে নাই। আমাদের দেশের জন আকাঙ্ক্ষার যে সরকারটি প্রতিষ্ঠিত হতে, সে সরকারকে এখন পর্যন্ত সম্মান জানাতে পারেনি। তো এরপরে এই সরকারের আয়োজনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সাক্ষাৎকারে আমরা দেখেছিলাম বলা হয়েছিল যে জামায়াত 30টি আসন চেয়েছে, বিএনপি বলেছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ তার শরিক এবং জাতীয় পার্টি। আমি তো শুনেছি আপনার কথা, আমাকে একটু বলতে দেন। তো সুতরাং ভারত তো এটা চাইবে না। তো সুতরাং যেহেতু এটা চাইবে না, চাচ্ছে না, কারণ ওখান থেকে তাকে মানে হাসিনা ওখানে আছে, হাসিনাকে তো আবার ডিসপাস করার তাদের টার্গেট। ডিসপাস, ইউ আন্ডারস্ট্যান্ড মানে হোয়াট আই ওয়ান্ট টু মিন। তা ওকে আবার কারণ এই মাল তো দীর্ঘদিন রাখতে পারবে না। এটাকে মানে হাসিনাকে কি আপনার দালাই লামার মর্যাদা দিতে পারবে নাকি ভারত? একটা তো দালাই লামাকে তারা ওখানে পেলে পুষে রাখে, তার একটা তো মানে দালাই লামি বানানো যাবে না ওই জায়গায়। তাহলে সাক্ষাৎকারটিতে আসলে স্পর্শকাতর বিষয়গুলো ইচ্ছে করে যুক্ত করা হয়েছে আপনি মনে করছেন? এটা যেহেতু আমার পার্টি, আপনি বলেছেন আমার পার্টি, এটা মানে অফিশিয়ালি প্রেস রিলিজে যেহেতু তারা বলেছে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু কোন অংশ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তার কোনো বিবরণ কিন্তু দেওয়া হয়নি। এটা আপনি চাইতেই পারেন যে কোন অংশটা ভুলভাবে বিবরণ দেওয়া হয়েছে, এটা তো আপনি চাইতে বলতে পারেন। আমি মনে করি মোটিভেটেডলি এমন একটি মুহূর্তে যখন মানে প্রধান উপদেষ্টা সহযোগে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তারা যোগদান করছেন, যেখানে একটা মোটামুটি আমাদের যেটা জোনায়েদ সাকিও বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, নির্বাচনী প্রতিযোগিতা থাকবে, এই জায়গাগুলোতে যাতে সন্দেহ বিশ্বাসের জায়গা আরো বেশি হয়, সেই জায়গাটি আমি একটা কমেন্ট করতে হবে যে এই যে নির্বাচন কেমনে করে, মানে সার্জিসের যে বক্তব্য, এটা কিন্তু কোনো গণতান্ত্রিক ভাষা। ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। তো শেষ করছি দেশপ্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।